এরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। আমি মনে করি না আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে, এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। তো ওখানে ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং কিছু বন্যারায় অনেক মাদ্রাসা মাদ্রাসা আছে, আর্মিকে আমরা স্টেশন আনামাচ্ছি। আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, ওরা প্যাকেটে আছে তো আকাশ থেকে নামবে, পাঁচদিক পাঁচবে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, স্টেশনে পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, হেলিকপ্টার যাবে উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বম যাবে আর কি। ঠিক আছে, যেটা গেল। আমি পয়েন্টটা আপনার একটু নজরে আমার জন্য কার্ফিউ করার 2-5 দিন যা চললো কিন্তু কার্ফিউর পরে যাতে আর বেশি না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যে পাড্ডা, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্র দল, বিএনপির ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নুরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপিসি ভাবে অলরেডি তালিকা করে ফেলতে। 5 মিনিট 34 সেকেন্ডের অডিওতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেন, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এই সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন, আমরা রণক্ষেত্রের সাথী। ওখানে কোনো সংঘর্ষ হয়নি, একটা ছবি গুলিতে খালি একজনের পায়ে লাগবে, উনি ম্যানেজ করছেন। পিছনে বসে ছবি দেখে ছেলেগুলো তালিকা করতেছে। আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও, মিছিলটা লিড না করতে পারে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকাটা করতে পারবে যে কারা লোকাল লিডার দিয়ে লোকাল লিডার। ওখানে এমপি কসম আছে এবং হাসান আলিম আছে। আমার কাছে যে রিপোর্ট হাসান আলিম নামেনি, কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুন। তো হাসান আলিম লোকাল না, লোকাল না তো, হ্যাঁ লোকাল, ওদের তো লোকজন আছে। হাসান আলিম নামে নেই, আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিতে নিতে পারেন, তাহলে কোনো জায়গায়। আর মোহাম্মদপুরে একটা ফাইসলা ছিল, কালকে আপনি রাত 12টায় যে খুব ভালো করছেন, আজকে কিন্তু গণভবন ঘেরা পড়তো, কিন্তু মোহাম্মদপুরের ওখান থেকে নাকি ছিল কালকে, মানে এইটা। সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। রণক্ষেত্রের সাথে আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোকটা আরেকটা রিকোয়েস্ট আমার, যে ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে হবে, এটা আমাদের কাজে লাগবে। ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে জাসদের এই নেতা বলেন, ইন্টারনেট চালু করতে বলেন, এটা আমাদেরই কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো। এ সময় হাসিনা বলেন, কিভাবে ইন্টারনেট চালু করব, ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। এই সময় হাসিনা বলেন, ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না, অন্য সরকার এসে করলে চালু করবে। এটা হলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বললাম চেষ্টা, আমি 71-এ 8টার সময় যাবো, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। বলেছেন এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে
গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ট্র্যাক করে দিলাম যে ইন্টারনেট আমি তো আর আনবো টানবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আমি দেখি ইন্টারনেট ওরা পড়াচ্ছে থাকুক, ওইটা বাংলাদেশে ইনশাল্লাহ অন্য সরকার আসবে না, অন্য সরকার আসবে আসুক না। আমি যাচ্ছি এখন না না জামাত আপনার যা যা লোক আছে তালিকা গুলি আপনারা করান, আমরা করাচ্ছি। জামাত শিবিরের আবার মেরুদণ্ডটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে। আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো না। ওই তালিকাগুলি তো করা ফেলান আর এই সুতা যা পারেন ওই শিবির যে কথা আছে যা আছে সবদূর পারেন। আমার না ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই সময় ইনু বলেন, বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে ইনু বলেন, জামাত শিবির আবার এক্সপোজড হয়েছে, এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। এই সময় ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, যাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ভারত, তা স্নায়ুযুদ্ধ শেষ হবার পর থেকেই। একই সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক মজবুত করেছে ভারত। আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ এবং জো বাইডেনের মেয়াদকালে যা বজায় থাকতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার মূল কারণ হল চীনের বিরুদ্ধে নয়াদিল্লিকে নিজেদের ছায়াশক্তি হিসেবে ব্যবহার করা। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত চুক্তি বেড়ে যাওয়ায় এমনটা পদক্ষেপ নেয় তারা। সোভিয়েত ইউনিয়নে কমিউনিজম শেষ হবার পর কৌশলগত বড় প্রতিদ্বন্দ্বী চীনকে সামাল দিতে যুক্তরাষ্ট্র এশিয়ার দিকে মনোযোগ বাড়ায়। এর জন্য তার গণতান্ত্রিক দেশ ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে কোয়াড জোট গঠন করে। বারাক ওবামা 1 দশক আগে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্কের বিষয়ে বলেছিলেন সেরা সহযোগী। এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্প ভারতের কিছু পণ্যের উপর 50% আমদানি শুল্ক আরোপ করেছেন। যেসব দেশের পণ্যে ট্রাম্প সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছেন তার একটি ভারত। 50% শুল্কের মধ্যে অর্ধেকই আরোপ করা হয়েছে ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়া থেকে তেল কেনার জরিমানা হিসেবে। অথচ বিশ্বে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে একসময় বাইডেন প্রশাসনই ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে উৎসাহিত করেছিল। মজার বিষয় হচ্ছে, চীন রাশিয়ার কাছ থেকে ভারতের চেয়ে বেশি তেল কেনে, অথচ দেশটি যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক থেকে সাময়িকভাবে রেহাই পেয়েছে। যদিও নয়াদিল্লির সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করছে ওয়াশিংটন। ট্রাম্প চীনের প্রতি একরকম আর ভারতের প্রতি অন্যরকম আচরণ দেখানোর কারণে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র এশিয়া অঞ্চলে কৌশল বদলাচ্ছে কি না। 2000-এর দশকের শুরু থেকে নয়াদিল্লিতে যত সরকার এসেছে তাদের সবাইকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে কৌশলগত সহযোগী হয়ে উঠছিল ভারত। ট্রাম্প এই সম্পর্ককে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। মোদির সঙ্গে তার ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি 2টি সমাবেশে মোদির সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের কয়েকবারই একে অপরকে আন্তরিকভাবে জড়িয়ে ধরতে দেখা গেছে। তারা একে অপরকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন। তবু ট্রাম্পের উচ্চ শুল্ক থেকে নয়াদিল্লি রক্ষা পায়নি। ট্রাম্প ভারতের পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছেন তা ব্রাজিলের শুল্কের সমতুল্য। কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মসূচির পরিচালক মিলান বৈষ্ণব বলেন, শুল্কজনিত পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্র ও ভারতের কয়েক দশকের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় চির ধরিয়েছে। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেবার পর কয়েক মাস ধরে নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্টকে শান্ত করার চেষ্টা করেছিল। তারা বাকযুদ্ধে জড়াতে চাইছিল না। এখন পরিস্থিতি বদলেছে। ভারত অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করছে, কারণ যুক্তরাষ্ট্র নিজেই এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে এবং আগে
তারাই চেয়েছিল ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনুক। আল জাজিরাকে বৈষ্ণব বলেন, একটা বিষয় পরিষ্কার, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা অনেক কমে গেছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের উপর দীর্ঘ ছায়া ফেলেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দন্থির মতে, মোদি ও ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর প্রভাব পড়েছে। এর আগেও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে ভারত মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে পড়েছিল। ভারত মস্কো থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর এই হুমকি দেওয়া হয়েছিল। তবে 2022 সালে প্রস্তাবিত সেই নিষেধাজ্ঞা থেকে ভারতকে ছাড় দেয় বাইডেন প্রশাসন। দন্থি বলেন, খুব বেশি দিন হয়নি ভারত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা সত্ত্বেও শাস্তি এড়াতে পেরেছে, অথচ এখন ভারতের বহুমুখী নীতি ট্রাম্পের লেনদেন ভিত্তিক ভূরাজনীতির সঙ্গে টক্কর খাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নীতি ও অবস্থান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উপর বড় প্রভাব ফেলেছে। প্রবীণ দন্থি বলেন, স্নায়ুযুদ্ধ চলাকালে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ইতিহাসের কারণে ওয়াশিংটনের প্রতি নয়াদিল্লির এক ধরনের অনাস্থা আছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হতে দেখা গেছে। চলতি বছর পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফর করেন। তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, যা বিরল ঘটনা। আর এতে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে ভারত ও মার্কিন সম্পর্কের উত্থান পতনের মধ্যেও একটি মূল কৌশলগত জায়গায় তারা এক থেকেছে। তা হলো চীনের উত্থানের বিষয়টি নিয়ে দুই দেশই একই ধরনের উদ্বেগ বোধ করে। 2011 সালে ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র রিব্যালেন্স টু এশিয়া নীতি গ্রহণ করে। এই নীতির লক্ষ্য ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পদের আরো বেশি ব্যবহার করা। এশিয়াকে তখন বিশ্বের অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের এই নীতির আওতায় জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো চুক্তিবদ্ধ মিত্রদের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ভারত ও ভিয়েতনামের মতো উদীয়মান সহযোগীদের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক শক্তিশালী হয় এবং ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তির মতো বাণিজ্য উদ্যোগগুলো এগিয়ে নেওয়া হয়। আর এসবের লক্ষ্য ছিল এমন একটি আঞ্চলিক ব্যবস্থা তৈরি করা যা চীনের উত্থানের লাগাম টানতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদে এই নীতির অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায়। 2017 সালের শুরুতে যুক্তরাষ্ট্র TPP চুক্তি থেকে বের হয়ে যায়। এর মধ্য দিয়ে চুক্তির মূল বাণিজ্য স্তম্ভই সরে যায়। তবে চুক্তি থেকে সরে গেলেও ট্রাম্প তখন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্রদের বাণিজ্য আলোচনায় বসতে বাধ্য করেননি। ভারতের উপর ট্রাম্প এখন যে ধরনের শুল্ক আরোপ করেছেন সে ধরনের শুল্কও তখন আরোপ করেননি। ট্রাম্পের শুল্কের চাপের মুখে ভারতও নিজের কূটনীতি কাজে লাগাচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চলতি মাসের শুরুতে মস্কো সফর করে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মাসের শেষে রাশিয়ায় সফর করবেন। এছাড়া আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লি সফর করবেন বলে আশা করা হচ্ছে। মাসের শেষে মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন। এটি হবে 7 বছরের মধ্যে তার প্রথম চীন সফর। ভারত ইঙ্গিত দিয়েছে নতুন করে রাশিয়া, ভারত, চীন ত্রিপক্ষীয় জোট RIC গড়ে তোলার প্রস্তাবও তারা বিবেচনা করতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নতুন করে এই জোটের যাত্রা শুরু করার প্রস্তাব দিয়েছেন। প্রথম 1990 এর দশকে ত্রিপক্ষীয় সহযোগিতামূলক জোট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। 2002 সালে তা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। লাভরভ এই ধারণার জন্য রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক চেয়ারম্যান প্রয়াত ইয়েভজেনি প্রিমাকভকে কৃতিত্ব দিয়েছেন। প্রথম প্রতিষ্ঠার পর RIC নিয়মিত সভা করেছে, তবে গত কয়েক বছর তা থেমে গিয়েছিল। জোটের শেষ বৈঠক হয় 2019 সালে জাপানের ওসাকা শহরে। G20 সম্মেলন চলার ফাঁকে এ বৈঠক হয়। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগলম্যান বলেন, মোদিকে খুব কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। ভারত নিশ্চয়ই রাশিয়াকে প্রত্যাখ্যান করবে না, কারণ তারা বিশেষ সহযোগী। ভারত তার বন্ধুদের প্রত্যাখ্যান করে না। কুগলম্যান মনে করেন, রাশিয়া ও ইউক্রেন যদি অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয় তা ভারতের জন্য সবচেয়ে ভালো ফল বয়ে আনবে। কারণ বাস্তবতা হলো রাশিয়াকে চাপ দেওয়ার জন্যই ভারতকে চাপ দিচ্ছেন ট্রাম্প। কুগলম্যানের মতে RIC জোট শেষ পর্যন্ত একটি প্রতীকী জোট হিসেবে থেকে যাবে।
আইআরসি জোটকে ত্রিভুজ হিসেবে উল্লেখ করে কুগলম্যান বলেন, ত্রিভুজের একটি অংশ একেবারেই ছোট ও ভঙ্গুর, তা হলো ভারত চীন সম্পর্ক। এই বিশেষজ্ঞ মনে করেন, সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা কিছুটা কমলেও ভারত ও চীন এখনো কৌশলগত প্রতিদ্বন্দ্বী থেকে গেছে। কারণ হিমালয় সীমান্তে 4 বছর ধরে পাল্টাপাল্টি উত্তেজনার পর তারা শেষ পর্যন্ত গত বছর সেনা প্রত্যাহারে সম্মত হয়। মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাজানে বৈঠক করেন, তবে তাদের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখনো মেটেনি। এছাড়া এশিয়ার এই দুই শক্তিধর দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস এখনো কম। কার্নেগি এন্ডোমেন্টের বিশেষজ্ঞ বৈষ্ণব এ ব্যাপারে বলেন, কিছু সুযোগ সন্ধানী সময় ও ক্ষেত্রে দেশগুলোর স্বার্থ মিলতে পারে, কিন্তু আমি মনে করি প্রতিরক্ষা ও জ্বালানি খাতের বাইরে রাশিয়ার কাছে ভারতকে দেওয়ার মতো বিশেষ কিছু নেই। চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি দেখা গেলেও বড় ধরনের নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিরোধ সমাধানের পথ খুঁজে পাওয়াটা কঠিন। অবসরপ্রাপ্ত কূটনৈতিক জন দানিলোভিচ একসময় মার্কিন পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন। তার মতে, ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব পুরোপুরি ভেঙে পড়াটা দুই দেশের কারোর জন্যই লাভজনক হবে না। অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা চলতে থাকবে, হয়তো সাম্প্রতিক বছরগুলোর তুলনায় খোলাখুলিভাবে উৎসাহ উদ্দীপনা কম দেখা যাবে। বিশেষজ্ঞ দন্থি মনে করেন, ভারত ও যুক্তরাষ্ট্র যদি তাদের সম্পর্কের অবনতি ঠেকানোর মতো সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে তা দুই দেশের জন্যই লাভজনক হবে। এক্ষেত্রে উষ্ণতা ও বন্ধুত্ব থাকবে না, বরং তা কিছু সময় ধরে দৃশ্যমান হবে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে প্রতিষ্ঠা হবে শান্তি, বন্ধ হবে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। এমন আশায় যারা বুক বেঁধেছিলেন তাদের হতাশই করেছেন এই দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। কার্যত কোনো যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তির ঘোষণা ছাড়াই শেষ হয়েছে বৈঠক। ট্রাম্প পুতিন বৈঠকে কে হারল আর কেই বা জিতল? গুরুত্বপূর্ণ দিকগুলোই বা কি ছিল? একঘরে ও বিচ্ছিন্ন নেতা বলে এতদিন পুতিনকে নিয়ে যে উপহাস করেছেন ইউরোপীয় নেতারা, আলাস্কায় পুতিনকে লাল গালিচা অভ্যর্থনা দিয়ে সেই নেতাদের মুখেই এবার ঝামা ঘষে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিনের সঙ্গে হাসতে হাসতে করমর্দন করেছেন। এ সময় তার মাথার উপর দিয়ে B-2 বোমারু বিমান উড়ে যেতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্টের এমন আয়োজন অবাক করে পুতিনকে। এছাড়া ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশা নিয়ে স্ত্রী মেলোনিয়ার লেখা একটি ব্যক্তিগত চিঠিও পুতিনের হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। এমনকি সচরাচর যা দেখা যায় না, নিজের গাড়ির পরিবর্তে ট্রাম্পের বুলেট প্রুফ লিমোজিনে চড়ে এয়ারবেসে গিয়েছেন পুতিন, আর সেই গাড়ির ভেতরে পুতিনকে হাসতেও দেখা গেছে। এমন ইতিবাচক পরিবেশ তৈরির কয়েক ঘন্টা পর পুতিন যখন কোনো চুক্তি ছাড়াই আলাস্কা ছাড়েন, তখন তা হতাশই করে পশ্চিমাদের। কেননা প্রথমে এই বৈঠকটি প্রায় 7 ঘন্টা চলবে বলে ধারণা করা হলেও বাস্তবে তা শেষ হয়েছে 3 ঘন্টারও কম সময়ে। আর ট্রাম্প এই বৈঠককে খুবই ফলপ্রসূ বলে দাবি করলেও যুদ্ধবিরতির ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখছেন জানালেও মস্কোর সঙ্গে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এ ব্যাপারে ট্রাম্পের ভাষ্য, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে পুতিন ও জেলেনস্কিকে, কেননা সমঝোতা তখনই হবে যখন সত্যিকার অর্থে সমঝোতা হবে। অন্যদিকে পুতিনের ভাষ্য, রাশিয়া যুদ্ধ শেষ করতে আগ্রহী, কিন্তু এর মূল কারণগুলো সমাধান না হলে দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব নয়। একই সঙ্গে তিনি ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকেও সতর্ক করেছেন, পেছনের দরজায় দাঁড়িয়ে রাজনীতি বা উস্কানিমূলক কাজ করা হলে যে এই অগ্রগতিও ভেস্তে যাবে সেই হুঙ্কারও দিয়েছেন। এমন উষ্ণ অভ্যর্থনার পর বৈঠকে বসে কোনো চুক্তি না করে যখন উল্টো ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করেন পুতিন, তা হতাশই করেছে পশ্চিমাদের। আর এমন পরিস্থিতির সুযোগ নিয়ে পশ্চিমাদের খোঁচা দিতে ছাড়েননি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও। টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমা গণমাধ্যম 3 বছর ধরে রাশিয়ার বিচ্ছিন্নতার গল্প বলে আসছে। আজ তারা দেখল যুক্তরাষ্ট্রে রাশিয়ার প্রেসিডেন্টকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়েছে। ক্ষমতা সুবাদে দীর্ঘ 25 বছর ধরেই রুশ মিডিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন পুতিন। কখনোই খুব একটা সমালোচনামূলক প্রশ্নের মুখোমুখি হতে হয়নি তাকে, কিন্তু আলাস্কায় নামার পর এবার কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। আপনি কি বেসামরিক মানুষকে হত্যা বন্ধ করবেন? এমন সব কঠিন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল পুতিনের দিকে। সেসব প্রশ্নের উত্তরে পুতিন অবশ্য
বিরক্তি বা ক্ষোভ প্রকাশ করেননি, বরং সেই প্রশ্নের উত্তর না দিয়ে কাঁধ ঝাঁকিয়ে পরবর্তী সাংবাদিককে প্রশ্ন করতে বলেছেন। আর সেই সাংবাদিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি আছেন কিনা জানতে চাইলে তিনি রহস্যময় হাসি দিয়েছেন। ট্রাম্প পুতিন যৌথ সংবাদ সম্মেলন করলেও কোনো প্রশ্ন নেননি। পুতিন বৈঠকের প্রশংসা করলেও ইউক্রেন প্রসঙ্গে নিজের অনড় অবস্থানের কথাই জানিয়ে গেছেন। আর মস্কোর দৃষ্টিতে সেই অবস্থানটা হলো ক্রিমিয়া, দোনেস্ক, লুহান্স্ক, জাপোরজিয়া ও খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া, ইউক্রেনকে নিরপেক্ষ ঘোষণা করা, বিদেশি সামরিক জোট তথা ন্যাটোতে যোগ না দেওয়া এবং নতুন নির্বাচন আয়োজন করা। এসব মেনে নেওয়া কিয়েভের জন্য আত্মসমর্পণের মতোই। অবিশ্বাস্য হলেও সত্য, ট্রাম্প নিজের বক্তব্যে ইউক্রেন যুদ্ধ বা যুদ্ধবিরতির সম্ভাবনার কথা একটি বারের জন্য সরাসরি বলেননি। শুধু বলেছেন প্রতি সপ্তাহে 5 থেকে 7,000 মানুষ মারা যাচ্ছে এবং পুতিনও রক্তপাত বন্ধ করতে চান। অথচ এই বৈঠকটি হওয়ারই কথা ছিল ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে। ট্রাম্প এতদিন বলে এসেছেন যুদ্ধবিরতিতে অগ্রগতি না হলে ব্যবসা বা বাণিজ্য নিয়ে কোনো আলোচনা করবেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে উল্টোটা। যুদ্ধবিরতি না করে বৈঠকে ব্যবসা ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয় নিয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। জানিয়েছেন প্রযুক্তি, ডিজিটাল খাত, মহাকাশ এবং আর্কটিক অঞ্চলে দুই দেশ একসঙ্গে কাজ করার কথা। এছাড়া বৈঠকে বিশাল অগ্রগতির কথা বললেও ঠিক কি কি বিষয়ে অগ্রগতি হয়েছে সেসব কিছুই জানাননি ট্রাম্প। এমনকি ঘোষণা দেননি জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকেরও। এমনকি এতদিন মস্কোকে হুঁশিয়ারি দিলেও তেমন কিছুই চোখে পড়েনি এতে। যুদ্ধবিরতির পথে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও আলাস্কা বৈঠক ইঙ্গিত দেয় মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। এর প্রমাণ মেলে বৈঠকের শেষাংশে। পুতিনকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশে। প্রত্যুত্তরে পুতিনও মজা করে ইংরেজিতে উত্তর দিয়েছেন। পুতিন বলেন পরের বার মস্কোতে। ট্রাম্পও মজা করতে ছাড়েননি, বলেন এ নিয়ে আমাকে হয়তো কিছু সমালোচনা শুনতে হবে, তবে এটা ঘটতে পারে। ট্রাম্প পুতিন বৈঠক দুদেশের জন্যই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো কার্যকর সমাধান আনতে পারেনি। ট্রাম্প আশাবাদী সুরে কথা বললেও বাস্তবতা হলো চুক্তি করতে ব্যর্থ হয়েছেন তিনি। উল্টো বিশ্বমঞ্চে পুতিনের প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত এবং মস্কোতে ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা এসবই ইঙ্গিত দেয় ট্রাম্প পুতিন বৈঠকে কূটনৈতিক জয় হয়েছে পুতিনেরই। যুদ্ধবন্ধে ইউক্রেনের রাশিয়ার সঙ্গে চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা, কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি, ইউক্রেন তা নয়। 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এমন মন্তব্য করেন। শোনা যাচ্ছে যুদ্ধবন্ধের শর্ত হিসেবে বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূমি দাবি করেছেন। স্থানীয় সময় গত 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প আর পুতিনের বৈঠকটি হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। ট্রাম্প জেলেনস্কিকে জানান, যদি কিয়েভের পক্ষ থেকে দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে রাশিয়া বেশিরভাগ জায়গায় যুদ্ধ থামাবে, এমন শর্ত দিয়েছেন পুতিন। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল চেয়েছেন পুতিন। ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত দোনেৎস্ক অনেক আগে থেকেই পুতিনের নজরে আছে। তবে জেলেনস্কি পুতিনের এমন চাওয়া প্রত্যাখ্যান করেছেন বলে রয়টার্স বলছে। ইতোমধ্যে ইউক্রেনের 1/5 রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। দোনেৎস্কের 3 ভাগ এলাকাও তাদের নিয়ন্ত্রণে। 2014 সালে প্রথমবারের মতো এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী। ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি চেয়েছিল সেটা ছাড়াই একটি শান্তি চুক্তি সইয়ের প্রয়োজনীয়তার বিষয়ে পুতিনের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, সবার পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় সরাসরি শান্তি চুক্তিতে যাওয়া। এটা যুদ্ধ বন্ধ করবে। তবে এই চুক্তি নিছকই একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়ই টেকে না।
এদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, যুদ্ধ বন্ধে রাশিয়ার সদিচ্ছা না থাকাটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। যুদ্ধ বন্ধ করার একটি মূল উপাদান হত্যা বন্ধ করা। ওই পোস্টে জেলেনস্কি আরও জানান, আগামীকাল সোমবার তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। এর আগে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির সর্বশেষ বৈঠক হয়েছিল। বৈঠকে দুই নেতার তুমুল বাকবিতণ্ডা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। You're gambling with World War III. You're gambling with World War III. সেদিন জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। The United States of America and the president who's trying to save your country. এবার অবশ্য ট্রাম্প আশা প্রকাশ করেছেন পুতিন আর জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। অন্যদিকে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। তারা ইউক্রেনের পাশে থাকার ও রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন, আগামীকাল হোয়াইট হাউসের বৈঠকে জেলেনস্কির পাশাপাশি ইউরোপীয় নেতারাও থাকবেন। তবে ইউরোপের কোন কোন নেতা হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন সে বিষয়ে কারোর পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে। বিশ্লেষকদের মতে ইউরোপে গত 80 বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এটা। উভয় পক্ষে 10 লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের হাজারো বেসামরিক মানুষ রয়েছেন। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর নতুন করে আলোচনায় ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। এ প্রসঙ্গে সতর্কবার্তা দিয়েছেন সাবেক এক রুশ গুপ্তচর। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর এর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লিওনিদ রেশেথনিকভ বলেন, পুতিন ও ট্রাম্প দুজনই মনে করেন যুদ্ধ থামাতে শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়, এর জন্য দরকার একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কাজ হল জেলেনস্কিকে বিষয়টি মেনে নিতে রাজি করানো। তবে এটি বলা যত সহজ, করা তত সহজ নয়। রেশেথনিকভ বলেন, জেলেনস্কির সরকার অবশ্যই সবচেয়ে বড় জটিলতা। তার সঙ্গে কাজ করা অত্যন্ত কঠিন। তার সবকিছুই নির্ভর করছে স্বৈরাচারী ক্ষমতার উপর। তিনি ভেতরের বা বাইরের সব সমস্যাই বল প্রয়োগে সমাধান করতে চান। শেষ পর্যন্ত তিনি শান্তি প্রচেষ্টা আটকে দেবেন, কারণ যে কোনো সিদ্ধান্তের জন্য তাকেই গুরুতর ছাড় দিতে হবে। আর তাতে হয়তো তাকে নির্বাচন আয়োজন করতে হবে, নয়তো পুরোপুরি ক্ষমতা হারাতে হবে। এমন পরিস্থিতিও তৈরি হতে পারে। সাবেক এই গুপ্তচরের মতে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আঁচ করতে পেরেছিল। সে কারণেই ট্রাম্প ও জেলেনস্কির প্রথম বৈঠক এত অশান্ত ছিল। You're gambling with World War III. You're gambling with World War III. রেশেথনিকভ আরও মনে করেন, জেলেনস্কির মতো একই পথে হাঁটছেন ইউরোপীয় নেতারাও। তিনি বলেন, এখনও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্স যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যার উদ্দেশ্য রাশিয়াকে দুর্বল করা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।